আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাত থেকে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র গোলাবারুদ মাদক পেলেই আটক। এরপর জানিয়ে দিব জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলছে জামায়াত আমির। জানিয়ে দিব দেশ ছেড়েছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আরো জানিয়ে দিব সব রেকর্ড ছাড়িয়ে খেলাফি ঋণ এখন 2,11,000 কোটি টাকা। এদিকে দণ্ডপ্রাপ্ত 57 জনকে ক্ষমা, আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূসের চিঠি। সর্বশেষ জানিয়ে দেব এবার 26 জেলায় নতুন পুলিশ সুপার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। রাত থেকে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র গোলাবারুদ মাদক পেলেই আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একেবারে শেষে এসে কেন্দ্র করে থানা ফাঁড়ি সহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। লুট হয় পুলিশের কয়েক হাজার অস্ত্র, কয়েক লাখ গোলাবারুদ। এসব অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার জন্য হুমকি স্বরূপ। এজন্য অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার 4 সেপ্টেম্বর থেকে মাঠে নামছে যৌথ বাহিনী। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12:01 থেকে শুরু হবে এই অভিযান। গত 15 বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স 25 আগস্ট স্থগিত করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার শেষ হতে যাচ্ছে সব ধরনের লাইসেন্স করা ও লুট করা অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে, চোরাচালানে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে। ঢাকা সহ সারা দেশের থানা ফাঁড়ি থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান মঙ্গলবারের পর জানানো হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানায়, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার স্থগিত করা কিন্তু জমা দেওয়া হয়নি এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গণ আন্দোলনে রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের কাছে অস্ত্র দেখা গেছে, অবৈধ অস্ত্র প্রদর্শন ও নির্বিচারে গুলি বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, যৌথ অভিযানে থাকছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজেপি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র্যাব। আমাদের এখানে অভিযান তো রাত থেকেই শুরু হচ্ছে। এই অভিযানে অস্ত্র মামলার আসামি, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারকারী, অবৈধ অস্ত্রের কারবারি ও ব্যবহারকারীদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মোসাম্মদ শাহনাজ বেগম, জেলা প্রশাসক, রংপুর। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। হতাহতের ঘটনায় বৈধ অস্ত্রের ব্যবহার যেমন হয়েছে তেমনই দেখা গেছে অবৈধ অস্ত্রের প্রদর্শন। আন্দোলনকালে সংক্রান্ত অসংখ্য ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যে কারণে অভিযান আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনামলে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার দেখা গেছে। বিরোধী পক্ষকে শায়েস্তা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রদর্শন করতেও দেখা যায়। এসব ক্ষেত্রে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে 3 দিন রাজধানী সহ দেশ জুড়ে প্রায় 500 থানায় হামলা হয়, লুটপাট করা হয়, অস্ত্র গোলাবারুদ পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশের যানবাহন। এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আগস্টের 3য় সপ্তাহ থেকে সব থানার কার্যক্রম শুরু হয়, তবে পুলিশ এখনো পুরোপুরি কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। একটি সূত্র জানায়, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি 50,000। রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে 10,000-এর বেশি অস্ত্র রয়েছে। এদের বড় অংশই আওয়ামী লীগের নেতাকর্মী। যেভাবে অভিযান পরিচালনা করা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, স্থগিত করা লাইসেন্সের বিপরীতে থাকা অস্ত্র গোলাবারুদ থানায় জমা না দিলে উদ্ধার অভিযানে সেগুলো জব্দ করা হবে। একই সঙ্গে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া ও হারানো অস্ত্র সহ যে কোনো অবৈধ অস্ত্র অভিযানে উদ্ধার করা হবে। সশস্ত্র বাহিনী, বিজেপি, কোস্ট গার্ড, পুলিশ, র্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে
মহানগরে অভিযান পরিচালনা করা হবে। মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার। সব বাহিনী ও গোয়েন্দা সংস্থায় এর সহায়তায় কমিশনার এ অভিযান পরিচালনা করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে। এই কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্য বাহিনীর সদস্যরা রয়েছেন। সারা দেশের থানাগুলো থেকে কত অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে তার পরিসংখ্যান তৈরির কাজ চলছে। আশা করছি শিগগিরই জানিয়ে দিতে পারবো। ইনামুল হক সাগর, এআইজি পুলিশ সদর দপ্তর। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলছে জামায়াতে আমির। হিংসা, প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও সংশোধনের মিশন নিয়ে বিদ্যমান রাজনীতিতে ইতিবাচক ধারা প্রবর্তন করে গণমুখী নতুন ধারার রাজনীতি প্রবর্তনের জন্য গণমাধ্যম কর্মীদের কলমকে শানিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ থাইচি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারি নাই, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সকল সৃষ্টির সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সাংবাদিক ও রাজনীতি করাই সমাজ পরিবর্তনে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যুগপথভাবে কাজ করেন। রাজনীতিকরা যেমন রাজপথে গুলিতে মারা যান, সাংবাদিকরাও ঠিক তেমনি। তাই আমাদের পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণমাধ্যম কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তাই জাতীয় স্বার্থেই আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বই আমাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আর দেশের সকল নাগরিকের অধিকার এর নিশ্চয়তা দিতে হলে গণমাধ্যম কর্মী সহ রাজনীতিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উদ্দেশ্য হবে গণমানুষের মুক্তি ও কল্যাণ। নিকট অতীতে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কলমকে রুদ্ধ করা হয়েছিল, সাময়িকভাবে হলেও সে তালা এখন খুলেছে। এ বিজয় ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বীজতলা সুন্দর হলে তা মহিরুহে পরিণত হবে এবং তা এক সময় ছায়া ও ফল দেবে। তিনি আরো বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেন তাহলে আমরা তাদেরও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী। আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। দেশ ছেড়েছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করা সাবেক এই প্রধান বিচারপতি। এর আগে গত 10 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন ওবায়দুল হাসান। এতে প্রধান বিচারপতি লেখেন, সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ড সমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেস টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম সহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। আওয়ামী লীগ সরকার পতনের পর হেয়ার রোডে তার বাড়িতে ভাঙচুর করা হয়। 2023 সালের 26 সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। 30 আগস্ট ওবায়দুল হাসানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ। সব রেকর্ড ছাড়িয়ে খেলাফি ঋণ এখন 2,11,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের খেলাফি ঋণের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 12.56%। খাত সংশ্লিষ্টরা জানান, জালিয়াতির মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত আসছে না। অন্যদিকে সরকার পতনের পর এরই মধ্যে আওয়ামী লীগ ঘরানার বেশিরভাগ ব্যবসা
ব্যবসায়ী পালিয়েছেন। এতে আগামীতে খেলাফি ঋণের পরিমাণ আরো বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024 সালের জুন প্রান্তিক শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাফি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকায়, অর্থাৎ মোট ঋণের 12.56% খেলাফি। 3 মাস আগে চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে খেলাফি ঋণের পরিমাণ ছিল 1,82,295 কোটি টাকা, যা ছিল মোট বিতরণের 11.11%। সে হিসাবে জুন প্রান্তিকে খেলাফি ঋণ বেড়েছে 29,096 কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিক শেষে খেলাফি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা, অর্থাৎ অর্থ বছরের প্রথম 3 মাসে বেড়েছিল 36,662 কোটি টাকা। এদিকে সেসব ঋণ অনিয়মিত হয়ে পড়েছে। সেসব গ্রাহকদের বড় অংশের বিরুদ্ধে আছে অর্থ পাচারের অভিযোগ। প্রভাবশালীদের সেসব অবৈধ সম্পদের খোঁজে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে পাচার অর্থ পুনরুদ্ধারে বিভিন্ন দেশকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাশাপাশি সংস্থাটি পাচারকারীদের স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা করছে। দেশের অর্থ আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও পাচার অর্থ পুনরুদ্ধারে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে যোগাযোগ করছে সরকার। বিএফআইইউ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আর্থিক খাতের বিতর্কিত এস আলম, সামিট, বসুন্ধরা, বেক্সিমকো, ওয়ারিয়ন, নাসা সহ অনেক গ্রুপের তথ্য চেয়ে একাধিক দেশে চিঠি দেওয়া হয়েছে। আর সুনির্দিষ্ট তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে। দণ্ডপ্রাপ্ত 57 জনকে ক্ষমা, আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূসের চিঠি। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করায় দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রপতিকে পাঠানো এক চিঠিতে তিনি এই কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক ছাত্র গণবিপ্লবের সঙ্গে একত্রতা প্রকাশকারী 57 জন বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন। তাদের ক্ষমা করার আপনার উদার সিদ্ধান্তের জন্য গভীর কৃতজ্ঞতা জানানোর সুযোগ আমি উপভোগ করছি। আমাদের টেলিফোন কথোপকথনের পর এই ক্ষমাশীলতার কাজটি শুধু সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণই দেই না, বরং আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি বাহক হিসেবে কাজ করে। তিনি আরো বলেন, সাজা বাতিল করার জন্য আপনার উদার সিদ্ধান্তে বিশেষ করে জড়িতদের পরিবার এবং বাংলাদেশের বৃহত্তর দেশবাসী সংযুক্ত আরব আমিরাতের আমাদের দেশের নাগরিকরা স্বস্তি পেয়েছে। আমরা সত্যিই আপনার সহানুভূতি গভীরভাবে স্পর্শ করেছি। আমরা সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি আমাদের পূর্ণ সম্মান প্রকাশ করছি। আমাদের নাগরিকদের বাংলাদেশ থেকে প্রস্থান করার আগে তাদের স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত শিক্ষিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আপনার সদয় সিদ্ধান্তের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যা আমাদের জাতির মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং আমাদের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য আপনার সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘ জীবন এবং অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করছি। এবার 26 জেলায় নতুন পুলিশ সুপার। ক্ষমতার পট পরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার 26 পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে 26 জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে 27 আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ সহ মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদী সহ 24 জেলায় পুলিশ সুপার দেওয়া হয়েছিল।